আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আমাদের এই বাংলাদেশটি ছিল সম্প্রীতির এবং সহাবস্থানের জন্য একটি অনন্য দৃষ্টান্তমূলক দেশ। এই দেশে পরস্পর একসাথে পাশাপাশি বসবাস করার একটি কৃষ্টি, একটি কালচার, এটি বহুদিনের, হাজার বছরের বলা যেতে পারে, যে একই সাথে পাশাপাশি বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের মানুষের বসবাস। এটি বাংলাদেশের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বলা যেতে পারে। আবহমান বাংলার বহু প্রাচীন কাল থেকে এভাবেই চলে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদেরকে, আমাদের হৃদয়কে খুব নাড়িয়ে দেয়, আমাদেরকে লজ্জিত করে। 5ই আগস্টের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে, এই তথাকথিত গণ অভ্যুত্থানের মাধ্যমে ইউনূস সরকারের যে আগমন ঘটে, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে নির্যাতনের পাশাপাশি বাংলাদেশে যারা ভিন্ন ধর্ম বা ইসলাম মুসলিমের বাইরে অন্য ধর্ম পালন করে থাকে, বিশেষ করে সনাতন ধর্মের অনুসারীরা, হিন্দু সম্প্রদায়ের লোক যারা রয়েছে, তাদের উপরে অনেক ধরনের নির্যাতন, নিপীড়ন, হুমকি, ধামকি, চাঁদাবাজি এগুলো নেমে আসে। কিন্তু এই সরকার বরাবরই এটি অস্বীকার করে আসছিল এবং তারা বলছিল এটি ধর্মীয় বিষয় নয়, এটি আসলে রাজনৈতিক। মানে যে সকল হিন্দু বা সনাতন সম্প্রদায়ের উপরে আক্রমণ করা হচ্ছিল, তাদেরকে আওয়ামী ট্যাগ দিয়ে আওয়ামী লীগের সম্পৃক্ততা কথা বলে এই হামলাগুলোকে জায়েজ করার এক ধরনের অপচেষ্টা করছিল এই সরকার, এখনো করে যাচ্ছে। এবং তৌহিদি জনতার নামে, তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন ধরনের মবের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, এই মব ভায়োলেন্সের মাধ্যমে ধর্মীয়ভাবে যারা মুসলিমদের থেকে সংখ্যায় কম, তাদের উপরে নির্যাতন চালিয়ে আসছে। দর্শক, সর্বশেষ আমরা যেটি দেখলাম রংপুরের গঙ্গাছড়ায়, কি হলো সেখানে? এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মসজিদে মাইকিং এর মাধ্যমে ঘোষণা দিয়ে 18 থেকে 22টি হিন্দু পরিবারের উপরে নির্মম ভাবে আক্রমণ করা হলো। তাদের বাড়িঘর ভাঙচুর করা হলো, তাদের মালামাল লুট করা হলো, অর্থ সম্পদ লুট করা হলো, নারী শিশু সহ সকলের উপরে নির্মম ভাবে আঘাত করা হলো, প্রহার করা হলো, বাড়িঘর ভেঙে তছনছ করে দেয়া হলো। বিবিসির একটি প্রতিবেদন শুধু তুলে ধরছি, আর আমরা কিছু ফটো কাটা আপনাদের দেখাবো। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নে একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবীকে অবমাননা করার পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, লুটতরাজ এর অভিযোগ উঠেছে। ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটক করার পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান খান বিবিসি বাংলাকে বলেন, মাইকে উস্কানি দিয়ে সেখানে কিছু বাড়িঘরে হামলার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান বলেছেন, আজ সোমবার সেখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে বলে তারা মনে করেন। তবে স্থানীয়রা বলেছেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা এলাকা জুড়ে সনাতন সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এবং আরো সবথেকে উদ্বেগের বিষয় হচ্ছে, অধিকাংশ পরিবার এলাকায় থাকাকে নিরাপদ মনে করছে না, তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে, হয় সরকার বলে দিক, স্পষ্টভাবে বলে দিক যে এই দেশের অন্য কোনো সম্প্রদায়ের লোক থাকতে পারবে না, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। যেহেতু তারা নতুন একটি সংবিধান কার্যকর করতে যাচ্ছে জুলাই সনদের মাধ্যমে, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। আমাদের ৭২-এর সংবিধান অনুযায়ী এই দেশের সকল নাগরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কে কোন ধর্মের অনুসারী এটি বিষয় নয়, কে কোন গোত্রের অনুসারী এটি বিষয় নয়, কে পাহাড়ি কে বাঙালি এটিও বিষয় নয়, সকলে বাংলাদেশের নাগরিক এবং সকলে সমান অধিকার ভোগ করবে এবং প্রত্যেকের তার নাগরিক অধিকার, ধর্ম পালন সহ সকল কৃষ্টি কালচার পালনের অধিকার রয়েছে। যদি সেটি করতে না পারে, সরকার স্পষ্টভাবে বলে দিক যে না, আপনারা এই দেশের নাগরিকরা আপনারা থাকতে পারবেন না, তারা এখানে উগ্রবাদী নতুন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে ধর্মীয় উগ্রবাদিতাকে তারা প্রাধান্য দিতে চায় এবং তৌহিদি জনতার নামে সেই রাষ্ট্র তারা এখানে কায়েম করতে চায়। বলে দিক, যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্ম বিশ্বাস নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং যথেষ্ট শঙ্কা রয়েছে, তিনি আসলে কোন ধর্ম বিশ্বাস করেন বা তিনি আদৌ কোনো ধর্ম পালন করেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি কোনো ধর্মে বিশ্বাস করেন কিনা এখন পর্যন্ত কোনো তথ্য প্রমাণ হাজির করেননি। যদিও তিনি ঈদের নামাজ পড়তে গিয়েছেন তৌহিদি জনতাকে দেখানোর জন্য, এটি ছিল তার এক ধরনের অভিনয়। তিনি এর আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, আবার সেই ধর্ম থেকে উনি ফিরে না এসে উনি ঈদগাহে গিয়েছেন নামাজ আদায় করতে। এর থেকে প্রতারণা আর ভণ্ডামি কিছু হতে পারে না। দর্শক, ইসলাম কি বলে? যেহেতু এই তৌহিদি জনতার ব্যানারে তারা বিভিন্ন ধরনের এই ধরনের ধর্ম অবমাননার কারণে বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন চালিয়ে আসছে, তাহলে এই বিষয়ে ইসলাম কি বলে আমরা একটু দেখি। তো দেখুন, কোরআন ও হাদিসের অমুসলিমদের প্রতি ন্যায় বিচার সহনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যেমন সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অমুসলিমদের প্রতি সহনশীলতা, ন্যায় বিচারের অনেক উদাহরণ পাওয়া যায়। একটি হাদিসে এসেছে যেখানে তিনি একটি ইহুদি পরিবারের লাশ দেখে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। সুতরাং ইসলাম অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তাদের অধিকারকে সম্মান করতে উৎসাহিত করে। এটি একটি মানবিক ধর্ম যা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। তাহলে যেখানে ইসলাম অন্য ধর্মকে সম্মান করতে শেখায়, এই তৌহিদি জনতা কোথা থেকে এই বয়ান নিয়ে আসলো? এটি আমাদের একটি বড় প্রশ্ন। আর এই কিশোর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করে থাকেন, প্রথমত সেটির সত্যতা যাচাই বাছাই করতে হবে, এটি আসলেই সত্য কিনা নাকি এটি তাকে ট্যাগিং করে তাদেরকে ট্যাগিং এর মাধ্যমে আক্রমণের বস্তুতে পরিণত করা হচ্ছে, আক্রমণের শিকার করা হচ্ছে উদ্দেশ্য প্রণীত ভাবে। এবং বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় এবং কি পত্রপত্রিকা থেকে যে যতটুকু জানা যায়, এটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত ভাবে পরিকল্পিত একটি ঘটনা। কারণ এই আইডিটি একটি ফেক আইডি, এটি ওই কিশোরের নিজের আইডি নয় যে আইডি থেকে এই পোস্টটি করা হয়েছিল। তাহলে আমার নামে বা আপনার নামে একজন একটি কথা বললো, যে কেউ বললো যে উনি একটি পোস্ট করেছেন, এটি যাচাই বাছাই হবে না? যাচাই বাছাই না করেই তার উপর আক্রমণ করতে হবে? এ কোন দেশে বসবাস করছি আমরা? এই মবের মূল্যকে কারো কোনো ধর্মীয় বা ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা কি এতটুকু আছে বলে আপনারা মনে করেন, প্রিয় দর্শক? এখানে কি শুধু এই তথাকথিত তৌহিদি জনতাই থাকবে আর দেশের সকল লোক এ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে? এই দেশটিকে কি পাকিস্তানের ন্যায় উগ্রবাদী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে দিয়ে একেবারে ভরপুর করে তোলা হবে, নাকি গৃহযুদ্ধের দিকে নানান কৌশলে দেশটিকে এভাবে ঠেলে দেওয়া হচ্ছে? এই পরিবারের যেখানে তারা আক্রান্ত হয়েছে, তাদেরকে যেখানে সরকার শেল্টার দিবে, প্রোটেকশন দিবে, সেটি না করে তারা আছে নিরাপত্তাহীনতায়। আর এই তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে যারা এই মব করেছে, যারা সন্ত্রাস করেছে, তাদেরকে সরকার প্রোটেকশন দিচ্ছে। আর এই হিন্দু পরিবারগুলো আছে নিরাপত্তাহীনতায়। এর থেকে লজ্জার, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে?
কোন দেশে আমরা বসবাস করছি? প্রফেসরের প্রফেসর ইউনূস সাহেবের এই যে তথাকথিত তৌহিদি জনতা, তাদের থেকে আর কি কি দেখতে হবে আমাদের? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই দেশে কি শুধুমাত্র এই তৌহিদি জনতা থাকবে, নাকি আমাদের সকল দল মত ধর্ম বর্ণ গোত্র সকলের যে আবহমান বাংলার সম্প্রীতির বাংলা ছিল, সেই বাংলা চলমান থাকবে? এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।